তার মানে মোলার ভর 28। থ্যাঙ্কস স্যার, আপনাদের সকলকে খুব ভালো একটা ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছেন। বেলঘড়া হাই স্কুলে যে স্যারই কোশ্চেন করেছেন, থ্যাঙ্কস আ লট ফ্রম আওয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ লট। এত সুন্দর একটা ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছেন স্যার, একদম ক্যালকুলেট করে একদম নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে 28, তার আণবিক ভর। খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ, খুব ভালো ক্যালকুলেশনের অঙ্ক। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সকলের মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে আমার কিছু স্টুডেন্টস বেলঘড়িয়া হাই স্কুলে পড়ে, সেই বেলঘড়িয়া হাই স্কুলের কোশ্চেন্সটা হাতে পেলাম, তো ভাবলাম তোমাদের জন্য সলিউশনটা করে দিই ইউটিউবে। আশা করছি যারা বেলঘড়িয়া হাই স্কুলে পড়ো একবার সলিউশনটা দেখে নাও, এবং যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিকের ক্যান্ডিডেট টেস্ট পরীক্ষার জন্য দেখছো, তারা একটু ভালো করে দেখে নাও চট করে। চলো শুরু করি। ওকে, 1.1, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এটা CO2 হবে, কারণ CO2 আণবিক ভর এত বেশি যে সে উপরে উঠতে পারে না। ঠিক আছে, ওকে। 1.2, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিভিতে পিভির মান। দেখো পিভি ইকুয়াল টু কত হয়? এনআরটি। এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর মোল সংখ্যা 11.2 লিটারের কত হয় না? তো 11.2 বাই 22.4 নিশ্চয় জানো, তাহলে হাফ হয়, সো 0.5 আরটি। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি হবে? 13 মানে হচ্ছে 26 নাকি, তার আণবিক ভর 26 হবে। এবার সি, কার্বন যদি দেখো 2, তার মানে 24, আর হাইড্রোজেন হচ্ছে 2, তার মানে C2H2 হবে, এটা হচ্ছে 26। ওকে, এগুলো সব কমন কোশ্চেন। তোমরা যদি দেখো, যারা আমার কাছে পড়ো বেলঘড়িয়া হাই স্কুলের স্টুডেন্ট, তোমরা আশা করছি কমেন্ট সেকশনে জানাবে যে এগুলো সবই তোমাদের করানো। দেখবে বিভিন্ন পরীক্ষায়, আমি যে তোমাদের সারা বছর পরীক্ষা নিয়েছি, আমি রিভিল করছি না কতগুলো নেওয়া হয়েছে, তো প্রায় প্রশ্ন সব তোমাদের করানো। ঠিক আছে, ফ্লেক্স মারছি না। ওকে, আচ্ছা 1.4, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকার। একটা হচ্ছে কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা 1.5, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে কোনো একটি বস্তুকে রাখলে, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ। দেখো কোথায় আছে? অসৎ সমশীর্ষ হবে। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইভ লাইন হবে। আচ্ছা 1.8, প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? এটা হবে অর্ধপরিবাহী। প্রদত্ত এটা এটা লাস্ট পরীক্ষায় দিয়েছিলাম সম্ভবত তোমাদের আমি। প্রদত্ত কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়ন ক্ষমতার সঠিক ক্রম? আলফার বেশি, তারপর বিটা, তারপর গামা, এ হবে। প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। বলো তো এইসব কোশ্চেন কতবার ক্লাসে করেছি তুমি জাস্ট ইমাজিন করো, জাস্ট ভাবো তো একবার, যারা পড়ছো তারা দেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে এটার কি হবে? নীল রং হয়, গাঢ় নীল, তোমরা জানো কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। ঠিক আছে, ওকে। নেক্সট, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? 2টি। ঠিক আছে, এটা নিশ্চয়ই জানো। ওকে, পরেরটা 1.14, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো Fe2O3। কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? অ্যাসিটিক অ্যাসিড হবে, CH3COOH। ওকে, জ্বালানির তাপন মূল্যের একক কি হবে? না তো জুল পার কেজি, কিলো জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম, এগুলো সবই হবে একক, যে কোনো একটা লিখতে পারো। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে বা বৃদ্ধি পায়। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো। একটা হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, যা ইচ্ছা লেখো। সত্য বা মিথ্যা লেখো, এটাও কোশ্চেন করানো কোশ্চেন আমার। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, মিথ্যা হবে। চার্লসের সূত্রে অনুসারে ভি বনামটি লেখচিত্র প্রকৃতি কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা, তো এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে? না তো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত ML, এটা করে দেখতে হবে, মনে পড়ছে না, ML⁻⁻1 T⁻⁻, এরকমই হয়, যাই হোক হোয়াট এভার, আমি করে দিচ্ছি এটা। ঠিক আছে, তাহলে কে হচ্ছে কত? কিউ সমান KA θ2 - θ1 T/D, তাহলে কে সমান হচ্ছে QD বাই A θT। তার মানে কিউ হচ্ছে ML² T-2 L² থিটা আর টি।
তাহলে এল স্কোয়ার স্কোয়ার কাটলো ml t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, ঠিক আছে, ml t - 2 t - 3 থিটা টু দি পাওয়ার -1। ওকে, তরলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ নিজস্ব বৈশিষ্ট্য। কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? অবতল লেন্স। কোন মাধ্যমে আলোর বেগ এত হলে মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? না তো প্রতিসরাঙ্ক 3 × 10⁸ বাই 2 × 10⁸। বলো তো এটা করানো কিনা কোশ্চেনটা, জাস্ট বলো একবার তোমরা। কতবার করিয়েছি এইসব কোশ্চেন আমি ক্লাসে? 3/2। একই পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাহলে দুটো দৈর্ঘ্য সমান। একই বিভব কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারে বেশি তড়িৎ প্রবাহ হবে, কারণ তার রোধ কম হবে, তাহলে মোটা তার হবে। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কার্য কত করতে হবে? 1 জুল কার্য করতে হবে। 2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। এটা হচ্ছে কি? ক্যান্সার সৃষ্টি হয়, ক্যান্সার। আচ্ছা, আর একটা হতে পারে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। হ্যাঁ, পারমাণবিক বোমা, যার ফলে মানুষ মারা হয়। ওকে, চলো নেক্সট। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি যুক্ত হয় কোন সূত্র থেকে তা ব্যাখ্যা করা হয়? এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ থেকে, E = mc²। ওকে ওকে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। একটি সন্ধিগত মৌল, তাহলে একটি সন্ধিগত মৌল হচ্ছে তোমার টিন, অবভিয়াসলি। নিকেলও হয় যদিও বা, দেখছি। আচ্ছা, এটা নিকেল করো, নিকেল করলে আমার মনে হয় অপশনটা নেবে ভালো। আচ্ছা, ইউরেনিয়ামোত্তর মৌল, এটা হচ্ছে প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে এটা হচ্ছে অবশ্যই অ্যালুমিনিয়াম। ধাতু সংকর কার সাথে উপস্থিত? এটা টি, ঠিক আছে। আচ্ছা, F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। F2, তাহলে F এর সর্বশেষ কক্ষে 1 2 3 4 5 6, 6টা 7টা থাকা উচিত, তাহলে আরেকটা F নাও, 1 2 3 4 5 6 7। তাহলে লজিক্যালি দেখো, এই F পেল 8টা, এই F পেল 8টা, তার মানে অ্যাকচুয়ালি F সিঙ্গেল বন্ড F দিয়ে হবে F2। এটা হচ্ছে F2 অণুর লুইস ডট গঠন। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? সমপ্রবাহ। তোমাদের ক্লাসে করানো এইসব প্রশ্ন দেখে হাসি পায়, এইসব প্রশ্ন এসেছে। সমপ্রবাহ। আচ্ছা, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। তাহলে কি হবে? H++ E, এটা হবে H, এরকম লিখতে পারো। তার সাথে লিখতে পারো 2H, এখান থেকে H2। ওকে, পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে নেবে পটাশিয়াম অর আর্জেন্টোসায়ানাইড। সোনা নিচ্ছ তো, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আচ্ছা, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? না তো অসওয়াল্ড প্ল্যাটিনাম রোডিয়াম নিতে পারো, PTRH, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোলিম কি? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের মধ্য দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়, তাহলে পরে তোমার ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের একটি ধূসর বর্ণের মিশ্রণ তৈরি হয়, একে বলা হয় নাইট্রোলিম। এটা হবে বেস্ট অ্যান্সার, তোমরা যেটা বললাম আমি, ঠিক আছে। আচ্ছা, এটার নাম, এটা ক্লাসে করেছিলাম, ঠিক তো বলছি? প্রোপানল হবে এটা, তাই তো? প্রোপান্যাল 1 2 3, 3টে কার্বন আছে। ইউপ্যাক বহুত ভালো করে করিয়েছিলাম আমি, মনে করতে পারো। আচ্ছা, সিএনজির শিল্প উৎস কি? পেট্রোলিয়াম, অবভিয়াসলি হবে পেট্রোলিয়াম। সিএনজির প্রধান শিল্প উৎস পেট্রোলিয়াম। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার সেলুলোজ, ঠিক আছে। এবার অঙ্কগুলো করব, বাকি মোটামুটি তোমরা সব কমন পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, বয়লের সূত্রটি বিবৃত করো। এগুলো আর বলছি না বাবু, আমি অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে এত ml আয়তন ধরে একটা মোলার ভর কত? ঠিক আছে, তাহলে মোলার ভর বার করতে বলেছে, এম বার করতে বলেছে, গ্যাসটার ভর দিয়ে দিয়েছে। তাহলে কি কি দিয়েছে? আমি যদি এখান থেকে একটা প্রশ্নটা চয়েস করে একটা নর্মাল টেমপ্লেট করি, ঠিক আছে। তাহলে কি কি দিয়েছে দেখি একটু। আচ্ছা, 1 গ্রাম বলেছে, তাহলে W বলেছে 1 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে ক্যাপিটাল টি হচ্ছে 7 প্লাস 273, মানে হচ্ছে 280 কেলভিন। তারপর বলেছে 2 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে প্রেসার তোমাকে দিয়েছে 2 atm, প্রেসার 2 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছে। আচ্ছা, 410 মিলিলিটার হবে সম্ভবত, এটা এম ক্যাপিটাল দিয়েছে, নয়। এম হচ্ছে মেগালিটার হয়ে যায়, মেগালিটার নয়, আমি ধরে নিচ্ছি এটা 410 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আয়তন 410 মিলিলিটার, মিলিলিটারকে তো লিটার করতে হবে, তাহলে মিলিলিটারকে লিটার করতে গেলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আয়তন থেকে গ্যাসটির মোলার ভর কত তোমাকে বার করতে দিয়েছে, বাটা ক্যাপিটাল এম। আর তুমি ক্যাপিটাল আর এর মান সম্ভবত জানো, না জানলে জেনে নাও, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। ওকে, ফর্মুলা আমার কাছে ছিল নাকি? ফর্মুলা তো আমার কাছে ছিল PV = WRT/m, সো দ্যাট m শুড বি ইকুয়াল টু WRT/PV। চলো বসাও মান। 1
0.082 280। আচ্ছা, পি কত? পি 2 আর ভি কত? দেখো 410 ছিল, ওপরে 1000 পাঠালাম, ঠিক আছে। আর এ বেটাকে কেটে আমি 1000 নামালাম, যাতে করে 1000 কাটতে যায়। আচ্ছা 0 0 বাদ দিয়ে দিলাম। আচ্ছা দেখো 41 2 82, 2 2 কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকছে 28, তার মানে মোলার ভর 28। থ্যাঙ্কস স্যার, আপনাদের সকলকে খুব ভালো একটা ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছেন। বেলঘড়া স্কুলে যে স্যারই কোশ্চেন করেছেন, থ্যাঙ্কস আ লট ফ্রম আওয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ লট। এত সুন্দর একটা ক্যালকুলেশনের অঙ্ক দিয়েছেন স্যার, একদম ক্যালকুলেট করে একদম নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে 28, তার আণবিক ভর। খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ, খুব ভালো ক্যালকুলেশন। ওকে, আচ্ছা এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেমিকিউব আয়তন অধিকার করে। ঠিক আছে, তাহলে এটা তো এসটিপি বলেছে। আচ্ছা, তাপ দিয়েছে, ঠিক আছে, এখানে বাচ্চা করে অঙ্কটা হয়ে যাবে। দেখো এসটিপি বলেছে তার টেম্পারেচার T1 কত তোমার হবে ভাই 273 কেলভিন, 0°C। আর প্রেসারও কত হবে না, তো 76 সেমি পারদের চাপ, ঠিক আছে। আচ্ছা, আর আয়তন কত দিয়েছে 273 সেমি কিউব। আচ্ছা T2 কত ভাই 27°C, মানে 27 প্লাস 273, তাহলে কত হবে 300 কেলভিন। আর কি হবে P2 তোমাকে বার করতে দিয়েছে কত চাপ, আর V2 কত তোমাকে 300 বলে দিয়েছে, তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। চলো মারো ক্যালকুলেশন, আমি এখানে মারছি P1 V1 বাই T1, তাহলে 76 ইন্টু 273 বাই 273, ঠিক তো? তার মানে 76 ইন্টু 273 বাই 273 আর সমান P2 V2 বাই T2, তাহলে P2 ইন্টু V2, P2 ইন্টু 300 বাই 300, বাবা P2 ইন্টু 300 বাই 300, তাহলে 300 300 273 273, P2 সমান কত আসছে 76 সেমি। কি বাবা ঠিক করলাম তো? দেখে নাও তা করো বাবা। 273 এসটিপি মানে 76 76, আচ্ছা T2 হচ্ছে 27 ডিগ্রিতে 300 সেমি কিউব, তাহলে ঠিকই তা করলাম মনে হচ্ছে, ঠিক আছে, দেখে নিও একবার। থ্যাঙ্কস আ লট স্যার অলসো ফ্রম আওয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ স্যার। এরকম একটা ক্যালকুলেশন অঙ্ক দিয়েছেন, সত্যি ক্যালকুলেশনগুলো খুব ভালো, একদম সহজ ক্যালকুলেশন, যদি বা অঙ্কগুলো ভালো স্যার, কিন্তু ক্যালকুলেশন যথেষ্ট ভালো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বেটা তোমরা সকলে জানো। উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বলছে, কমন, একদম কমন, এগুলো বলে দিয়েছিলাম। কোনো পাতলা উত্তল লেন্সের 2f দূরত্বে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার বৈদ্যুতিক বৈশিষ্ট্য লক্ষ্য। 1 নম্বর 2f দূরত্ব মানে বক্রতা কেন্দ্রে, তাহলে বক্রতা কেন্দ্রে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বটা অসৎ হবে, আর কি হবে অবশীর্ষ হবে। আচ্ছা, আয়নাইজেশন শক্তি কমন। অ্যানোড মাড কাকে বলে কমন, আনকমন কোশ্চেন আলোচনা করছি, বারবার বলছি আমি কিন্তু। অ্যানোড মাডে পাওয়া যায় আমার একটি ধাতুর নাম হবে কি, সোনা, রূপা, যা ইচ্ছা লেখো, দয়া করে তামা লিখে ফেলো না, তামা হয় না। ওকে। নাইট্রোজেন প্রস্তুতিতে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হয় না, কারণ অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি সরাসরি উত্তপ্ত করো বিস্ফোরণের একটা সম্ভাবনা থেকে যায়, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। সো বিং আ বিস্ফোরক পদার্থ, তুমি যদি এটাকে উত্তপ্ত করো এখান থেকে তৈরি হবে, এটা ঠিক। অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম নাইট্রেট নিজে নিজে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে নাইট্রোজেন তৈরি করে বাই দ্য মিনস অফ রিয়াকশন NH4NO2, এখান থেকে তৈরি হয় N2 প্লাস 2H2, এই প্রসেসে নাইট্রোজেন তৈরি হয়ে যায়। কিন্তু যদি উত্তপ্ত করো না, তাহলে এখানে বিস্ফোরণের একটা বড় সম্ভাবনা থেকে যায়, সেই জন্য আমরা সরাসরি উত্তপ্ত করব না। ওকে। আচ্ছা, অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে H2S গ্যাস চালনা করলে কি ঘটে না, তো অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে H2S গ্যাস চালনা করলে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, সালফার এবং জল তৈরি হয়। এটা তোমরা পেয়ে যাবে H2S এর বিজারণ ধর্ম বলে জায়গাটাতে তোমাদের বইয়ে। তামা ও দস্তা সমন্বিত একটি সংকর ধাতুর নাম লেখো, তুমি তামা ও দস্তা দিয়ে তুমি লিখতে পারো পেতল লিখে দাও। স্টিমের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম লেখো, লোহা অবভিয়াসলি। কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো তোমরা জানো, ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড একটু করে ব্যবহার লেখো, প্রত্যেকেই পারবে। বয়েলের সূত্র ভিত্তি করে গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ, এটা লাস্ট কোশ্চেন দিয়েছিলাম আমি, সমন্বয় সূত্র দিয়েছিলাম, ভেবে দেখো তোমরা, মক টেস্ট যেটা আমি লাস্ট নিলাম, সমন্বয় সূত্র দিয়েছিলাম সম্ভবত, তো এই কোশ্চেন পেয়ে গেছো, আশা করছি ভালো, ঠিক আছে। আচ্ছা 24, এটা গ্রাম হয় না, হ্যাঁ 24G লেখে, গ্রাম এম লিখবে না তোমরা, জি হয়। আচ্ছা 4.2 এটা দেখি, আমি একটু তাড়াতাড়ি হয়তো বলছি তোমাদের ভালোর জন্য বাবু, কারণ কি তোমাদের সামনেই পরীক্ষা, তো আমি চাই না তোমাদের টাইম ওয়েস্ট হোক একটু, ঠিক আছে। আচ্ছা চলো দেরি না করে শুরু করবো। ওকে চলো 4.2 এরটা করছি। আচ্ছা 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আগে এটা করো বিক্রিয়াটা। আচ্ছা আর একটা পেজ লাগবে, তাই তো, পেজ নাও। তাহলে C প্লাস O2 দিয়ে তৈরি হচ্ছে CO2, তাহলে C তো 12 আর CO2 44 গ্রাম, তাহলে বলছে
12 গ্রাম থেকে তুমি পাচ্ছ 44 গ্রাম, একে কত আর 24 গ্রামে কত, এই তো অঙ্ক নাকি, 88 গ্রাম হবে। বলতো এই অঙ্ক কতবার করিয়েছি আমি? আচ্ছা এই অঙ্কটা কি আমি করিয়েছিলাম ক্লাসে? এক্স্যাক্টলি সেম অঙ্ক, পারুল টার্গেটের অঙ্ক। আমি কি বলেছিলাম আসবে পরীক্ষায়? দেখো তো এটা পারুল টার্গেটের অঙ্ক আমার যত ধারণা পড়ছে, ঠিক আছে। আচ্ছা 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কতটা উৎপন্ন হয় তুমি দেখে নিয়েছো, 88 গ্রাম উৎপন্ন হয়। ওকে, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্নের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে? আবার ঘটাও বিক্রিয়া, CaCO3 প্লাস 2HCl, তাহলে কি হবে? CaCl2 প্লাস CO2 প্লাস H2O। ভেরি গুড। এবার CO2 তো 44 গ্রাম স্যার, আর CaCO3 হয় 100 গ্রাম। কি করে হয় নিশ্চয়ই জানো, ক্লাসে করিয়েছিলাম বহুবার। তাহলে 44 গ্রাম পাওয়া যায় 100 গ্রাম থেকে, একে কত 88 গ্রামে কত, অ্যান্সার হবে কত 200 গ্রাম। ঠিক আছে, চলো অ্যান্সার মিলে গেল। সো দিস ইজ অল অ্যাবাউট 200 গ্রাম, দ্যাটস উড বি ইওর অ্যান্সার। অথবা করব 216 গ্রাম, এগেইন এম হবে না, 216 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। চলো অঙ্কটা করি। তাহলে 2HGO একে উত্তপ্ত করলে 2Hg প্লাস O2 পাবা, ঠিক আছে। আচ্ছা মার্কারিটা মনে পড়ছে না এক্স্যাক্টলি এই মুহূর্তে। আচ্ছা মার্কারির আণবিক ভরটা দেয়নি, এক মিনিট আমি জাস্ট একটু চেক করে নিই। টোটাল এত হয়, 216 হয় আমি জানি 2HGO, তারপর আমি মার্কারিটা চেক করে নিচ্ছি। আচ্ছা অ্যাটমিক ওয়েট অফ Hg 200, ঠিক আছে 200। চলো আমি 200 নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তাহলে 2HGO মানে কত, 200 প্লাস 16, তার মানে হচ্ছে কত 216 টু 432 গ্রাম। তাহলে কোশ্চেনটা বলছে 216 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। তাহলে দেখো তুমি 432 কে উত্তপ্ত করে তুমি পাচ্ছ 32 গ্রাম, তাহলে 432 গ্রামকে উত্তপ্ত করে পাচ্ছ 32 গ্রাম, একে কত 216 গ্রামে কত, দেখো হাফ হচ্ছে মানে এখানেও হাফ হবে, 16 গ্রাম পাবে, তাই তো? লজিক তো তাই বলে, সরল সম্পর্ক, তাই না? অঙ্ক এইভাবে করবে, সরল সম্পর্ক বেটা, এটা হাফ হচ্ছে মানে ওটাও হাফ হবে স্যার। তাহলে 16 গ্রাম পাচ্ছ তুমি 2HGO কে উত্তপ্ত করে, তাই না? 16 গ্রাম পাওয়া যাচ্ছে। এবার বলছে সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে, সেম টাইপের অঙ্ক, সেম। তাহলে এগেইন 2KClO3 কে উত্তপ্ত করো, তাহলে কত হবে 2KCl প্লাস 3O2। এবার 2KClO3 আমার মুখস্থ আছে 245 গ্রাম হয়, আর 3O2 হয় 96 গ্রাম। লজিক্যালি 96 গ্রাম পাওয়া যাচ্ছে 245 গ্রাম থেকে, একে কত আর পেয়েছো কত বেটা 16 গ্রাম, তাই না? 16 গ্রামে কত, তো এটা কত হবে না, তো 245 ইন্টু 16/96, তাহলে 6, 245কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 6, 240, 5.0। ও বাবা, এটা ক্লাসে করিয়েছিলাম মনে হচ্ছে, এক্স্যাক্টলি 40.83 অ্যান্সারটা আমার মাথায় আসছে, তাই না? ক্লাসে করিয়েছিলাম। এই তোমরা কমেন্ট সেকশনে একটু জানাও তো, যারা আমার স্টুডেন্ট আছো, দেখো তো এই অঙ্কটা মনে হচ্ছে ক্লাসে করিয়েছি একদম এক্স্যাক্টলি, এই অ্যান্সারটাই আমার বেরিয়েছিল, আমার মনে পড়ছে 40.83 গ্রাম, তাই না? ওকে, তারপর বলছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। নিশ্চয়ই পারবে, এর গাণিতিক রূপটি লেখো। পারবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত? এর মান কত হয় 1/273 ডিগ্রি C টু দি পাওয়ার -1। ওকে চলো। আচ্ছা একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমি বারবার তোমাদেরকে একটা কথা বলেছিলাম অঙ্ক করানোর সময়, এই টাইপের অঙ্কের সময়, যে যখন বস্তুর দৈর্ঘ্য বলবে সেটাকে আমরা অবজেক্ট হাইট বলবো। ও কত 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ও বলছে আমাকে 5 সেন্টিমিটার, ও বলছে আমাকে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখলে পরে, উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রেখেছো, তাহলে এটা হচ্ছে বস্তু দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, ইউকে লিখি বস্তু দূরত্ব, আর একে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাইলে, তার মানে তুমি ইমেজ হাইট আই হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন নিশ্চয় বলবে প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, ঠিক। আচ্ছা রৈখিক বিবর্ধন এম মানে কি হয় না, তো প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাই তো হয়, প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা। তাহলে 10/5, তার মানে কত হচ্ছে 2, তাহলে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এলো 2। আবার ম্যাগনিফিকেশন মানে আমরা এটাও জানি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, তাহলে 2 সমান ভি এর মান বার করতে হবে, ইউ এর মান কত 2, তার মানে ভি হবে 4 সেন্টিমিটার। ভালো করে শোনো, ম্যাগনিফিকেশন বিবর্ধন মানে কি, প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইট। আবার বিবর্ধন মানে কি হয়, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এই প্রমাণগুলো ক্লাস 12 আছে, করাবো আমি, যদি আমার কাছে 12 11 সায়েন্সটা পড়ো, তাহলে এই প্রমাণগুলো দেখবে আছে ওখানে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো আচ্ছা একটি, এই বাবা কমন কমন কমন,
এগুলো আর কমন কি বলবো বা, কমন বলতে বলতে মানে মুখ ব্যথা হয়ে যাবে যদি আমি কোশ্চেন কমন বলতে শুরু করি, তাই না বলো? আচ্ছা, প্রমাণ করো অবতল লেন্সের ক্ষেত্রে এফ সমান r/2 মানে r ইকুয়াল টু 2f দিয়েছে তোমাকে প্রমাণ। এটাও দেখো উল্লেখ করে দিয়েছে অবতল দর্পণ, বলেছিলাম না যে অনেক সময় উল্লেখ করে দেয়, সেজন্য উল্লেখ করতে হয়। আচ্ছা, 240 ভোল্ট 60 ওয়াট রেতে দুর্বা থেকে যেগুলো কোনটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? শ্রেণী সমবায় বলছে, শ্রেণী সমবায়। আচ্ছা, শ্রেণী সমবায় তাহলে এক কাজ করো, দুটোই রোধ বার করো। তাহলে R1 কত হবে না তো স্যার v²/p, তাহলে 240 ইন্টু 240/60, তাহলে 960 ওহম। আর R2 বার করো, কত হচ্ছে তাহলে স্যার 240 ইন্টু 240/100 0000। আচ্ছা, 24 গুণ করলে কত হয়? ঠিক আছে, আর গুণ করার এখন ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে, সেই জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করিনি। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর ইউজ করার স্বাধীনতা আছে। 24 ইন্টু 24 হচ্ছে 576, তাহলে 576 ওহম। এবার শ্রেণী সমবায়ের ফর্মুলাটা হচ্ছে I²R। এবার শ্রেণী সমবায়টা I কনস্ট্যান্ট, তাহলে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি। তার মানে এই 960 ওহম যেটা আছে এইটা উজ্জ্বলভাবে জ্বলবে, কেন? তার পাওয়ার বেশি সাপ্লাই হবে। আর যেটা R2 আছে সেটা কম উজ্জ্বলভাবে জ্বলবে। এটা সক্রিয়তামূলক কাজে আছে। পারুল টার্গেটের কোশ্চেন, আমি কি ঠিক বলছি? তোমাদের এই কোশ্চেনটা বলে দিয়েছিলাম আমি যে খুব ইম্পর্টেন্ট, পারুল টার্গেটের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এইটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কেন? আরেকটা ফর্মুলা হয় অ্যাকচুয়ালি 1/p = 1/p1 + 1/p2। তাই শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলে, এটাই ফর্মুলা দিয়ে করা যায়। ওকে, কি কমন কোশ্চেন তো বলতে হবে আমাকে আর। আচ্ছা, ডাইরেক্ট অঙ্ক বার করে, ডাইরেক্ট উত্তর বার করে দিচ্ছি, ডাইরেক্ট উত্তর বার করবো নাকি? ডাইরেক্ট উত্তর, কত টাকা খরচ হবে? চলো খরচ ডাইরেক্ট বার করবো আমরা। আচ্ছা, 60 ওয়াট বৈদ্যুতিক বাতি 3টি, তাহলে 3 × 60, একে কি করতে হবে? কিলোওয়াট নাকি রে বাবা? আর 2টি 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা, তাহলে 2 × 100/1000 কিলোওয়াট করে নিলাম। বাতিগুলি দিনে 5 ঘন্টা, তার মানে এটার সাথে কত গুণ করতে হবে? এটার সাথে কত গুণ করতে হবে? 5 প্লাস 2টি 100 ওয়াট, 2টি 100 ওয়াট, এর সাথে কত গুণ করতে হবে? 10 ঘন্টা। ক্লাসে শিখিয়েছিলাম সব শর্ট টেকনিক নাকি বাবা? কতদিন চলছে? 30 দিন। ক টাকা করে বিল আসছে? 5 টাকা। চলো অঙ্ক শেষ, চলো ক্যালকুলেট করো। 0 0 0 0 0 0 0 0 নাকি? তাহলে এইটা আসছে 2, আর 3 6 18 5 18 90, 90/100, 90/100 মানে কত হচ্ছে? 0.9। আচ্ছা, ফ্রেশ করে দিই, তোমাদের গন্ডগোল হতে পারে, ছাড়ো, আমার তো গন্ডগোল হবে না, তোমাদেরই গন্ডগোল হবে। জায়গা একটু বেশি থাকলে এখানে পাশে করা যেত। 3টি 60 ওয়াটের বাতি 5 ঘন্টা করে চলছে। দেখো খরচ বোঝো যারা বাইরের স্টুডেন্ট, 60 ওয়াটের বাতিটাকে আমি কিলোওয়াট করলাম, তাহলে মোট কিলোওয়াট, এটা কিলোওয়াটের সাথে ঘন্টা গুণ করলাম, তাহলে কিলোওয়াট ঘন্টা বিওটি হয়ে গেল। এটা একদিনের বিওটি, কেন? একদিনে 5 ঘন্টা চলছে। আর পাখা দুটো নাও, দুটো 100 ওয়াটের পাখা 10 ঘন্টা করে চলছে, তাহলে দুটো 100 ওয়াটের পাখা 10 ঘন্টা করে চলছে। এবার এটা কতদিন চলছে? 30 দিন চলছে। এটা টোটাল বিওটি চলে এলো। এবার বিওটির সাথে 5 টাকা গুণ করে দাও, তাহলেই তো হয়ে গেল ক্যালকুলেশন শেষ। 0 0, আরে বাবা আমি 50 কেন লিখেছি? 5 হবে তো, 5 তো দেখে নাও, একটা ছোট্ট ভুল অঙ্ক ভুল করে দেবে, তাই না? 0, তাহলে 318 5 18 90, 90/100 মানে কত? 0.9, আর 0 0 0 0 0 0 2, তার সাথে 150 গুণ, তার মানে 2.9 × 150, তার মানে 29 × 15। এবার 29 × 15 কত হয়? আই উইল ইউজ ক্যালকুলেটর, তাই না? 29 × 15, 435 টাকা, 435 টাকা। চলো 435 টাকা বিল দেবে, ঠিক আছে। আপেক্ষিক রোধ কাকে বলে? অ্যাকচুয়ালি রোধাঙ্ক কাকে বলে? এসআই একক কি ওম মিটার হয়? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং কি হয়? বাদামি। একটি ভালো অঙ্ক 4.8 একটা, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন আর 143টি নিউট্রন আছে, এইভাবে লিখবে 92 x 243, ঠিক আছে। এই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলো, বার করো বেটা আলফা। আচ্ছা, আলফা বার হলে 92টা কি হবে? 90, আর 243টা হবে 239। আমি কি ঠিক বলছি? কারণ আলফা বেরোলে ভর সংখ্যা কমে যায় 4, আর তোমার প্রোটন সংখ্যা কমবে 2। যে নতুন পরমাণু সৃষ্টি হবে তার কেন্দ্রকে কতগুলো প্রোটন থাকবে? 90টা থাকবে স্যার। আর কতগুলো নিউট্রন থাকবে? তাহলে 239 থেকে 90 বাদ দিতে হবে, তাহলে 9 13 থেকে 149টা। দেখো তো বুঝতে পারলে কিনা?
নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়ায় সাধারণ উষ্ণতা কত? 10⁷ কেলভিন স্যার। এই অঙ্কটা বুঝতে পারলে তো বাবা? কি করে দেখো, নিউট্রন চেয়েছে কিন্তু তোমাকে, ভর সংখ্যা চাইনি। ভর সংখ্যা হলে 239 হতো, নিউট্রন চেয়েছে বলে এটা হলো। ঠিক আছে, ওকে। 4.9 দীর্ঘ পর্যায় সারণী 16 এর প্রথম তিনটি মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বড় থেকে ছোট কি হবে? না তো বাঁ দিক উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, তাহলে সেলেনিয়াম, সালফার, অক্সিজেন এই হবে। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সেলেনিয়াম, সালফার, অক্সিজেন, কারণ নিচে নামলে পরে তড়িৎ কমে যায়। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন। ক্লিয়ার? চলো, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 7 মৌলগুলির ধর্মের দুটি করে বৈশাখী ছিল। কমন কোশ্চেন, আর বলছি না এটা আমি। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? ক্রায়োলাইট আর ফ্লুওস্পার থাকে, তাই তো? ক্রায়োলাইট আর ফ্লুওস্পার। এই তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? কমন কোশ্চেন, কতবার এই কোশ্চেন দিয়েছি আমি। অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় ওপর থেকে দণ্ডায়মান বা ঝুলন্ত গ্রাফাইট দণ্ড, এবং তোমার ক্যাথোড হিসেবে নেওয়া হয় গ্যাস কার্বন। স্পর্শ পদ্ধতি আর বলছি না বাবা। ঠিক আছে, চলো 4/12 দেখি। দুটি ভিন্ন যৌগ এ ও বি একই আণবিক সংকেত C2। আচ্ছা, এই টাইপের কোশ্চেন, তাই না? আচ্ছা, C2H6O থেকে প্রথমে বলো কটা যৌগ তৈরি হয়? দুটো নাকি? একটা হচ্ছে CH3OCH3, ঠিক তো? আর একটা হচ্ছে CH3CH2OH, এদেরকে বলা হয় সমবায়ব। যাদের গঠন একই, যৌগ আলাদা, এদেরকে বলা হয় কি? সমবায়ব। এবং এটা তোমরা যেন কার্যকরীমূলক ঘটিত সমবায়ব, আমার জৈব রসায়ন অধ্যায়ের নোটসে দেখবে এইটা খুব ভালো করে লেখা আছে। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার বলো তো, কে ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে? এ বেটা। তাহলে এ হবে এইটা। কেন না? তো ইথাইল অ্যালকোহল সব সময় মনে রাখবে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দিয়ে CH3CH2ONA সোডিয়াম ইথোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করে না, তাহলে বি হবে এইটা। ঠিক আছে, চলো এ ও বি যৌগ দুটির গঠন সংখ্যা লিখে দিলাম তো। বি হচ্ছে ডাইমিথাইল ইথার, আর এটা হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল। এর সঙ্গে ধাতব সমীকরণ সমিত সমীকরণ এই দিয়ে দিলাম। আচ্ছা, ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। নিশ্চয়ই পাবে, কমন কোশ্চেন। বিক্রিয়াটি সমিত সমীকরণ লেখো। হাইড্রোজেনেশন দেখবে আমার ওখানে লেখা আছে নোটসে। ঠিক আছে, হাইড্রোজেনেশন। এলপিজি সিলিন্ডার দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি হবে? ইথাইল মার্কাপটান। কোন কোশ্চেন আনকমন লাগলো? নো, আমি ডোন্ট থিঙ্ক যে একটা কোশ্চেন আনকমন লাগলো। তো অবভিয়াসলি আমি একটাই কথা বলবো যে স্যার থ্যাংক ইউ টু অল অফ ইউ, যে আপনারা অবভিয়াসলি এমন কোশ্চেন দিয়েছেন যেগুলোর উত্তর সঠিকলি একদম ঠিকঠাক মিলছে। কারণ কি হয়, আমি অনেক সময় কোশ্চেন করে ফেলি বা অন্যান্য পাউল টার্গেটে কোশ্চেন দেখি যাদের উত্তর এত বিচ্ছিরি উত্তর আসে, একদম পয়েন্টে মিলতে চাই না। সো থ্যাংক ইউ টু অল। এবং কোশ্চেন সত্যি খুব ভালো হয়েছে স্টুডেন্ট, তোমাদের জন্য কোশ্চেন খুব ভালো হয়েছে, এবং একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন মাধ্যমিকের স্কুল থেকে আমি দেখতে পেলাম কোশ্চেনটা ভালো হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে, এবং আরো যদি এরকম কোশ্চেন পাই আমি সলিউশন করে দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। টাটা।